সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আপনাদেরকে জানাচ্ছি আমি মাসুদ মান্নু স্বাগত। আমরা প্রতিদিনের মতো আজও একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা সেই বিষয়ে আলাপে যাব, কিন্তু তার আগে বলে নেই আমাদের এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউবের নেক্সাস পেজে এবং একই সাথে ফেসবুকের ভেরিফাইড পেজে। আমাদের সাথে লাইভ থাকুন এবং দেখতে থাকুন, কারণ আমরা আজকে যেই বিষয় নিয়ে আলাপ দিব তা হচ্ছে সবই আমেরিকার ষড়যন্ত্র। এটা আমাদের প্রতিপাদ্য, এটাকে ধরেই আমরা এগিয়ে যাব। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জামাতে ইসলাম বাংলাদেশ। আপনাকেও স্বাগত। আমরা এখন যেখানে ছিলাম, আমরা অনেক দিন ধরে একটা কথা শুনতাম যে সব ভারতের ষড়যন্ত্র, ৭১ পূর্ব, ৭১ পরবর্তী, এমনকি গত আওয়ামী সময় পর্যন্ত আমরা এটা শুনেছি। কিন্তু এখন এসে আমরা শুনছি যে সবই আমেরিকার ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র আমেরিকার এই বিষয়গুলোকে আরও স্পষ্ট হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়গুলো আমরা বুঝতে চাই। কারণ জুলাই গণ অভ্যুত্থানের একজন সেলফ প্রক্লেমড বা স্বঘোষিত তাত্ত্বিক গুরু হচ্ছেন ফরহাদ মাজার। উনি সাম্প্রতিক সময়ে এই বিষয়টা সামনে নিয়ে এসছেন আবারও, যে জুলাই অভ্যুত্থান কি আমেরিকার ষড়যন্ত্র ছিল, বা এখনো কি সরকারটি আমেরিকায় চালাচ্ছে। এই বিষয়ে আমি প্রথম শুনতে চাইব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে। জি, আপনাকে ধন্যবাদ, হাবিব ভাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতার সবাইকে শুভেচ্ছা জানাই। দেখেন, আপনি একটা গুরুত্বপূর্ণ ইস্যু আজকে এখানে টাইটেল করেছেন। তাহলে সবই কি আমেরিকার ষড়যন্ত্র বা সেই দিকেই যাচ্ছে কিনা? বাংলাদেশ ভূ রাজনীতির দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। সম্ভাবনার সম্পদ সব দিক দিয়ে বাংলাদেশ কিন্তু একটা দারুণ জায়গায় আছে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানব সম্পদ। আমাদের যে ২০ কোটি মানুষ আছে, তাদের এই পোটেনশিয়ালিটিটা, তাদের ক্রিয়েটিভিটিটা, এই হ্যান্ডসগুলোকে আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি, তাহলে আমাদের অনেক কিছু করার আছে দেশে এবং বিদেশে। বাংলাদেশের বহু শ্রমিক প্রবাসে আমাদের ভাইয়েরা কষ্ট করে এই দেশের জন্য অবদান রেখে চলেছেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। বাংলাদেশ ধরেন যে আমরা এই মাসেও একটা ভালো রেমিটেন্স পেয়েছি। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ ভারতের দ্বারা চারিদিক দিয়ে, ৩ দিক দিয়ে ঘেরাও, এবং প্রতিবেশী আরও ২-১টা রাষ্ট্র থাকলেও সেখানে বড় ধরনের প্রভাব ফেলে না। কিছুদিন আগে মায়ানমার সহ সেখান থেকে একটা বড় ধরনের প্রভাব এসেছে, এবং ভূ রাজনীতির খেলায় বাংলাদেশ কিন্তু এখন এই যে মায়ানমার থেকে প্রায় ১০ লক্ষ মানুষকে, যারা মুসলিম, তাদেরকে আশ্রয় দিয়েছে। সঙ্গত কারণে এই দেশের যে সমুদ্র সীমা, এদেশের যে পাহাড় পর্বত এবং এদেশের যে খনিজ সম্পদ, এইগুলো নিয়ে ইন্টারন্যাশনাল যে লবি আছে, তাদের অনেক দৃষ্টিপাত আছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জনরা এই জায়গায় একটা প্রভুত্ব কায়েম করেছে। এই জন্য সেটা তো একটা আমি এখানে আসতে চাই। আমি আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা না বললে তো এটা অপূর্ণ থাকবে। আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী টিপাইমুখ বাঁধ নিয়ে যখন একটা বক্তব্য দিয়েছিলেন, তখন ওনার বক্তব্যের ভিতরে একটা কথা ছিল যে গ্রামের ভিতরে গরিব মানুষের যদি একটা সুন্দরী বউ থাকে, তাহলে তাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো এই দক্ষিণ এশিয়া গ্লোবাল পার্সপেক্টিভ বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ, সর্বদিক দিয়ে। এত ছোট্ট একটা জায়গার ভিতরে এত মানুষের বসবাস, এটা অনেক দেশের জন্য একটা বিরাট মার্কেট প্লেস, যেটা এতদিন ধরে আপনি ইন্ডিয়া ব্যাপকভাবে আপনি সত্যি এটা উপস্থাপন করেছেন। এই জায়গায় অনেকে ঢুকতে চেয়েছে, এই জায়গাগুলো আমাদের কাছে পরিষ্কার, কিন্তু একটা জায়গা হচ্ছে যে আমরা যেখানে
স্পিন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন জুলাই গণ অভ্যুত্থান কি আমেরিকার একটি ষড়যন্ত্রের ফলাফল? না, আমি তা মনে করি এবং একটা অন্তর্বর্তী সরকার কি এই ষড়যন্ত্রের ফলাফল? না, আমি তা মনে করি এখনকার আমরা ওইটা অবশ্য হাবিব ভাইয়ের কাছে যাব আমরা বেশি। এখনকার সরকারও কি আসলে আমেরিকা চালাচ্ছে কি? আমি সরকার এবং বিরোধী দল দুজন চাই না। এটা বাংলাদেশের জনগণকে বিরোধী মত পথকে দীর্ঘদিন ধরে শোষণ, জুলুম, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর, মামলা, হামলা, জেলখানা কি করা হয় নাই? ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, না না সেগুলো তো ঠিক আছে, তারপরে হচ্ছে নিষ্পেষণ করা হয়েছে, কিন্তু ধরেন এখন যে কথাটা বলা হচ্ছে কারারুদ্ধ করা হয়েছে, গণতন্ত্রকে কারারুদ্ধ করা হয়েছে, বাংলাদেশে কোনো বিরোধী মতপথকে কি করা হয় না, সেটা তো আমরা জানি। এটার কারণে কি হয়েছে? জনরোষ যখন তুঙ্গে গিয়েছে, সেখানে হয়তো অনেকে গিয়ে ছিটাই দিতে পারে, সেটা কিন্তু মূল ব্যাপারটা না যে তারাই করেছে বা তারা, হ্যাঁ তাদের ইনভলভমেন্ট, তারা সহযোগিতা করতে পারে, তারা এটাকে মোক্ষম টাইম হিসেবে নিতে পারে, বাট এটা কখনো মূল কারণ না। মানে একটা ব্যাপার হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি সম্ভবত আমাদের হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের মূল কারণ। প্রশ্নটার সরাসরি আমরা উত্তর পেলাম না ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার হয়তো পছন্দ হয়নি উত্তরটা, বাট আমি এভাবেই এই কারণে হচ্ছে হাবিবুর রহমান হাবিবের কাছে যাব। কারণ হচ্ছে যে এই কথাগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে কারণ সংসদ এবং সংসদের বাইরে আমরা দেখি যে বাণিজ্য চুক্তি হতে শুরু করে সব জায়গাতেই সরকারি দল বিরোধী দল সবার সমান ঐক্য আছে। এবং আরেকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন তারা আসলে আমেরিকান সিটিজেন, এই কথাগুলো এখন মিডিয়াতে বেশ বলা শুরু হয়েছে। তো এই সব কিছু মিলায় যদি আমরা ফরহাদ বাজারের বক্তব্য এটা বলি, এবং তাহলে কি এই যে সবই আমেরিকার ষড়যন্ত্র হয়ে ওঠে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নেক্সাস টেলিভিশনের সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানকে শুভেচ্ছা। আমি ফরহাদ বাজারের বক্তব্যকে টোটালি আমি অস্বীকার করি। সবসময় একটা ষড়যন্ত্র খুঁজে বেড়ান, ষড়যন্ত্রকে কোনো কথাকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এবং এটা আমেরিকার ষড়যন্ত্র না, এটা দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, গুম, খুন, অত্যাচারের কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ বীতশ্রদ্ধা হয়েছিল। মানে একটা মহান আন্দোলনকে, একটা দারুণ আন্দোলনকে ছোট করে দেখা হয়। হ্যাঁ, যার ফলে তারা আগেই করতে পারতো, তা তো করে নাই। তারা তো বরঞ্চ বোয়িং বিক্রি করার জন্য দেখলাম যে সরকারের সাথে কিভাবে তারা দেন দরবার করতেছে। তখনই আমার লাগছে যে আমেরিকাকে এই 14টা বোয়িং বিক্রি করলে গিয়ে তার সারা জীবন চলে যাবে না অস্ত্র মজুদ বাড়বে। এটা নানানভাবে আসছে না, আমি তো জেলখানায় ছিলাম, দেখেছি। তো এখন ঘটনাটা ঘটেছে যে এটা আমেরিকার পাপের ফসল, দীর্ঘদিন ধরে পাপ করেছিল। চায়না থেকে আসার পরে যদি সাংবাদিকরা না করতেন, আবার সাংবাদিক সম্মানের ফার্স্ট জানার উপর ওই প্রশ্ন না করতেন, আর ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি প্রভাস আমেন সম্পর্ক প্রশ্ন না করতেন, তাহলে উনি বলতেন না যে আমি কি চাকরি দেবো মুক্তিযুদ্ধ নাতিবাদী রাজাকের নাতিদের দেবো। মানুষ মারা গেলেন, এই যে তার পাপের কারণে এটা হয়েছে। তার এই সাংবাদিক এই প্রশ্ন না করলে তো আগুন জ্বলতে পরে, এইভাবে চলতো না, দাও দাও করে চলেছে। তো সেজন্য বলে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে মাস্টার মাইন্ড বা তারা এটা করিয়েছে, কথাটা ঠিক না। মানুষের চেতনায়, মানুষের বিশ্বাস, মানুষের প্রয়োজনে মানুষ করেছে। সেই মুহূর্তে তারা সরকারকে সমর্থন দেয়নি, কারণ তাদেরও একটা রাগ ক্ষোভ ছিল। তার অতিমাত্রা তার ভারতের, যদি ভারতের চোখ দিয়েই আমেরিকা বাংলাদেশকে দেখতো, আবার একপাশে ভারতের পক্ষে যেমন আবার চায়নার পক্ষে তেমন ছিল। মানে যে কারণে হাবিব ভাই এতগুলো মানুষ খুন হলেন, মানে সেইটা কি অনেক ছোট হয়ে যান না এই বক্তব্যের মধ্যে থেকে? যে কারণে অবশ্যই ফরহাদ বাজারের কাজই তো আপনার এখানে ছোট করা। আমি এই কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছি না, কিন্তু একটা কথা হচ্ছে যে একটা ঘটনার তো একটা বড় জায়গা হচ্ছে যে একটা আন্দোলনের ভিতরে অনেকগুলো প্রাণ, এটা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। তো এটা একটা মানে এবং সেই মানুষগুলো এমনি এমনি মারা যায়নি। এখন ধরেন আমরা যদি বলি যে মানে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন উনি এটাকে বলেছেন, ফরহাদ বাজারের কথাকে অনেক সমর্থন হয়ে যায়, মেটিকুলাস ডিজাইন বলেছেন। হ্যাঁ, তো মানে আপনি কি মনে করেন এটা মেটিকুলাস ডিজাইন থেকে হয়েছে আন্দোলনটা?
না, মেটিকুলাস কোনো ডিজাইন থেকে হয় নাই। তাহলে আমি কেন বললেন যতদূর এরকম জানি, একটা কথা? আমি অত আমি বছর আমি বলা হয়। আমি 36 দিনই মাঠে ছিলাম, সো দ্যাট একজন মাঠ কর্মী হিসেবে আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে, এই সুযোগটা ভাই সঠিকভাবে বলেছেন, শেখ হাসিনা এবং তার সরকার করে দিয়েছে। মানে প্রফেসর ইউনূস কেন বললেন meticulous design? তারা এটা মনে করেছিল আপনাদের কি যে মনে হয়? এই সরকার বা এই দেশে আর যেভাবে তাদের প্রভাব প্রতিপত্তি, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সব জায়গায় যেভাবে সাজানো আছে, এখানে আর কারো কিছু করার নেই, বিরোধী দলের কোমর ভেঙে দেওয়া হয়েছে। বাট এটা তুচ্ছ জ্ঞান হয়েছে এবং ডে বাই ডে এটাকে ঘিতে কিন্তু মানে আপনারা ঢালা হয়েছে। অধ্যাপক ইউনূস যে এরকম একটা কথা বললেন, একটা রাষ্ট্রের প্রধান হয়ে না, এত বড় আমাকে একটা একটু শেষ আন্দোলনের করতে পরে দেন। এটা নিয়ে আপনারা কোনো মতামত দেননি এখানে কিন্তু। যে এখানে যে আপনারা সাংগঠনিকভাবে কোনো মতামত দেননি, কোনো কিছু নিয়ে কোনো মতামত দেননি। অধ্যাপক এই যে ইউনূস কি meticulous বলেছেন? design, মেটিকুলাস meticulous ডিজাইন design এর। কি করেছেন এটা ডক্টর ইউনূসই বলতে পারবেন। মানে আপনারা এটা এতগুলো এটা করতে মানুষ পারবেন, মারা but যেতে পারে কি meticulous design এর না, মধ্যে থেকে? মেটিকুলাস ডিজাইনে এটা হয় নাই। আপনি যদি দেখেন আন্দোলনের ধারা, মানে অন্যান্য গতি, আপনারা কিন্তু প্রকৃতি, কেন জানি এগুলো বিরোধী দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? মজার ব্যাপার নয় কি, যে যেমন ধরেন মানে ইউনূস সাহেবকে নিয়ে আপনারা কিছু বলেন না এবং আমেরিকান চুক্তির বিষয়ে আপনারা কিছু বলেন না, এবং এই দুইটা জায়গায় জামাত ইসলামী কিছুই বলে না। আপনি স্পেসিফিক প্রশ্নে আসেন, আমি এই হ্যাঁ, চুক্তি নিয়ে specific আমি করছি যে স্পেসিফিক এই যে meticulous design নিয়ে আপনারা কোনো মতামত দেননি। নিয়ে আন্দোলন হয় নাই, কোনো ব্যক্তিকে সামনে নিয়ে আন্দোলন হয়েছে। আন্দোলন হয়েছে ছাত্রকে নিয়ে, এই ছাত্ররা এটা শুরু করেছে, সেই আন্দোলনটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আর বিরোধী দলগুলো দেখেছে দিস ইজ দ্য বেস্ট টাইম টু চেঞ্জ, তো এই টাইমে সবাই বের হয়ে এসেছে ঘর থেকে। এখানে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সবচেয়ে জীবন দিয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা সাধারণ মানুষদের জীবনে, বাচ্চারা জীবন দিয়েছে। যেমন হাবিব ভাই পজিশন কিন্তু খুব পরিষ্কার, উনি পরিষ্কার করে বলেছেন যে মানে ইসের ফরহাদ মাজারের এটা উনি নেন না, এবং এটা আমরাও বলছি, কিন্তু আপনারা কিন্তু এটা বলতেছেন না, আপনার বক্তব্য বলতেছেন ফরহাদ মাজারের এই বক্তব্যটা আমরা গ্রহণ করছি না। দুই নম্বর হচ্ছে যে মেটিকুলাস ডিজাইন নিয়ে আপনারা এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। মেটিকুলাস ডিজাইন আমরা এটা বলবো না এই আন্দোলনকে, বাট এই জন্য ওনার প্রতি কি আপনি কোনো ধরনের প্রতিবাদ করবেন না, বা ধরেন আপনি বলবেন না যে এই ধরনের কথা কেন বলা হয়? না, কেন বলা হয় সেই জবাব তো তাকে দিতে হবে। বাট আমরা যেটা জানি, জানতে চাইবেন না, আমরা যেটা জানি না জানতে চাইলে কেউ দিবে? সেটা তো তিনিই দিবেন। যেরকম লন্ডন বৈঠক হয়েছে, আমরা তো জানতে চেয়েছি হোয়াট হ্যাপেন্ড দেয়ার, মেটিকুলাস ডিজাইন তো জানতে চান না। মেটিকুলাস ডিজাইন উনি এখন এসে বলছেন, বাট এটা যে ছাত্র জনতার অভ্যুত্থান ছিল সেটা উনি কিন্তু বিভিন্ন সময় বলেছেন। যেমন আপনারা হচ্ছে মানে এই বাণিজ্য চুক্তিটাও কিছু জানতে চান। হ্যাঁ, বাণিজ্য চুক্তি নিয়ে আমি বলবো, আপনারা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর যে নাগরিকত্ব নিয়ে যে প্রশ্নটা উঠছে, যে আমেরিকান মানে তারা যে অন্য দেশের মানে এই শুধু তো তারাই না, এগুলো নিয়ে কিন্তু আপনারা শুধু তারাই না, আরো অনেক এমপিরা আছেন, অন্যদের আগে তো হচ্ছে আমার এই দুটো বড় এই প্রশ্ন কিন্তু বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব করেছিলেন যখন উনি উপদেষ্টা ছিলেন, কিন্তু সেই ব্যক্তিকে কেন করছেন না? কেন জামাত ইসলামী কেন করছেন? কেন জামাত ইসলামী স্পষ্ট করেছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করেছেন, ডক্টর খলিলের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। উনি বলেছেন যে এই চুক্তির আগে আমরা কথা বলেছি বিরোধী দলের সাথে, বিরোধী দলের ভিতরে জামাত ইসলামের সাথে কোনো কথা হয় নাই। জামাত তো ক্লিয়ারলি এটাকে অপোজ করেছে। হাবিব ভাইয়ের কাছে যাই একটু, এটা জামাতের সাথে আলোচনা হয় না, বরঞ্চ আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই, উনি হয়তোবা বিএনপির সাথে, হয়তোবা এটা ভাইরা ভালো বলতে পারবেন, আলোচনা করে এই চুক্তি করার মাধ্যম দিয়ে উনার রিওয়ার্ড হিসেবে উনি পররাষ্ট্রমন্ত্রী বাগিয়ে নিয়েছেন। আপনারা কেন জানি কিছুই বলছেন না, আমি বলবো এখন আপনি পার্টিকুলারলি এই চুক্তি নিয়ে আসেন, আমি নোট করে এসেছি, আমি বলবো হাবিব ভাইয়ের কাছ থেকে শুনে আসেন। এখন কথা হচ্ছে যে চুক্তি নিয়ে কিন্তু বলা হয়েছে যে জামাত ইসলামের সাথে বসা হয়েছে, বিএনপির সাথে বসা হয়েছে। না, আমরা ডিনাই করেছি, আমরা ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছি, আমাদের সাথে বসা হয় নাই। হাবিব ভাইয়ের কাছে আবার আসি। হাবিব ভাইয়ের মানে একটা জিনিস হচ্ছে যে হাবিব ভাই, একটা জিনিস বলা হয় যে আমেরিকা বন্ধু হলে তার শত্রুর প্রয়োজন হয় না। এটা খুব মানে খুব প্রচলিত একটা ইরান যুদ্ধের পর এটা আবারও খুব সামনে আসছে যে আমেরিকা কারো বন্ধু হলে তার শত্রুর প্রয়োজন হয় না। আপনি কিভাবে দেখেন? না, ইরানে আমেরিকা কার বন্ধু এসেছে? ইসরায়েলের। ইসরায়েলের বন্ধু আমেরিকা, নাহলে ইসরায়েলের কোনো অস্তিত্ব আছে? ইসরায়েলের কোনো অস্তিত্ব আছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরে যায়, একদিনও তো টিকতে পারে না। এই কথাটা ওইটা না। এখানে যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা নিয়ে আসছেন মেটিকুলার ডিজাইনের ব্যাপারে, যখন ডক্টর ইউনূস
সাহেব বললেন যে বিদেশের মাটি থেকে মেটিকুলার ডিজাইন কাকে দেখে বললো, ওই যে ওদের মাহফুজ দেখে। আরও দুইজনকে পাশে নেবেন, এরাই মাস্টার মাইন্ড। তখন আমি তার মানে আধা ঘন্টার ভিতরে আমি লাইফে গেছিলাম, বলেছিলাম পরিষ্কার মনে আছে প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আমার লাইফ আসার কোনো প্রয়োজন ছিল না, আসতে বাধ্য হলাম ডক্টর ইউনূসের প্রতিবাদ করার জন্য। ওনাকে বাংলাদেশে এসে বলতে হবে যে মাহফুজ ম্যাট্রিকুলার মানে মাস্টার মাইন্ড ম্যাট্রিকুলার ডিজাইনের মাধ্যমে সরকারের পতন করা হয়েছে। বলতে হবে যে মাহফুজের কয়টা কম্পিউটার ছিল, কয়টা স্টাফ ছিল, কোথায় কোথায় অফিস ছিল, কবে কবে আলোচনা করেছে, কার সাথে আলোচনা করেছে, বলতে হবে আপনাকে, আপনাকে উত্তর দিতে হবে। আপনি শত শত ছেলেমেয়েদের জীবন গেল, মানুষ আহত হলো, তো আপনি এটা বললে কিন্তু এটা হবে। আমি কিন্তু প্রতিবাদ বলেছিলাম। এখন যে কথাটা বলতেছি কিন্তু আমি দেখেছি, মানে আমি হচ্ছে আপনার পুরনো ভিডিও সার্চ দিচ্ছিলাম, মান্নান ভাইটাও দিচ্ছিলাম নানা জায়গায়, যে অ্যাক্টিভিটিস আমি কিন্তু ডাইরেক্ট এইভাবে বলে আমাকে প্রমাণ করতে হবে, আপনাকে এটা প্রমাণ করতে হবে যে উনি মাস্টারমাইন্ড ছিলেন, কয়টা কম্পিউটার কয়টা কি ছিল না ছিল। তো এখন কথা হলো যে ডক্টর ইউনূস যেটা বলেছেন, উনি কি বললেন, ছাত্ররা আমাকে অ্যাপয়েন্ট করেছে। এটা কোনো মানুষ বলতে পারে? কেউ বলতে পারে? সারাক্ষণ যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, এটা বলতে পারে না যে ছাত্ররা আমাকে অ্যাপয়েন্ট করেছে। তাহলে এখন এই জন্য এই পরিপ্রেক্ষিতে কালকে আমি একটা শোতে বললাম, সজীব বিহা যখন তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, বক্তব্য দেন, তো তখন মাহবুব কামাল আমার সাথে ছিল। তোমাদের তো তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই, তোমরা যে জায়গায় রেখে গিয়েছো দেশটাকে, কীভাবে তোমরা এটা বলো? তারেক রহমানের সরকারের বয়স 3 মাস হলো না, তোমরা যে 18 মাস 17 মাস ছিলে, কী করে ডুবাই গেছো তোমরা? আমি আমার সময় বললাম যে তোমরা নাকি অ্যাপয়েন্ট করেছিলে ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূস যে চুক্তি করে গেল, দেশ ধ্বংসের চুক্তি করে গেল। 12 তারিখের নির্বাচন জানেন যে আমি চলে যাচ্ছি, থাকতেছি না। 9 তারিখে কেন এই চুক্তি করলো? এই চুক্তি করলে কোনো দেশ বাঁচে? এখান থেকে বের আসার কোনো সুযোগ আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশ, তার সাথে আপনি চুক্তি করেন। আজকে বলে দিলেন বালুকা বেলায় সেই লেখার বালুর মধ্যে লেখা, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি ঘৃণা করে লিখে পায়ে আসেন, মুছে দিয়ে আসলেন। কি তাই? যে ষড়যন্ত্র করেছে এখানে আপনার সামরিক, তারপরে আপনার সব কিছু, তেল, খাদ্য, গম, কোনটা না এই চুক্তি করা যে তোমার অ্যাপয়েন্টেড ব্যক্তি যে করলো, ওদের দায়িত্ব তোমার, বেলা তো কথা বলা কেন? এখন বিরোধী দল সরকার দল মিলে যেমন জামাত ইসলাম আমির বলেছেন যে আমরা জানি না, বিএনপির পক্ষ থেকে বলা হয়নি, ওইভাবে বলা হয়নি। তো আমি যতটুকু বুঝি এইটুকু থেকে বলতে পারি, এটা যেহেতু একটা গোপন চুক্তি, এই চুক্তির ভিতরে যে যে শর্তগুলো দেওয়া আছে এটা দেশ থাকে না। এটা আপনার বিদেশের মাটিতে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে, যে কথা বলবে, যেখানে সম্মতি দেবে সেখানে হ্যাঁ বলতে হবে, যেখানে ডিজাইন করবে সেখানে আপনাকেও ডিজাইন করতে হবে। এটা তো হতে পারে না। তো এইটা যদি বিএনপিকে দেখানো হতো, আমি স্পষ্টই বলতে চাই, বিএনপি কেউ এটা সম্মতি দিত না, সম্মতির প্রশ্নই উঠে না। বিএনপি তার দেশের স্বার্থের বাইরে, জনগণের স্বার্থের বাইরে এ পর্যন্ত কোনো কাজ তারা করেনি। সরাসরি জিয়া রহমানও করেনি। জিয়া রহমান এক কথায় তার মৃত্যু খাতায় নাম লেখা হয়ে গেছিল, কোনটা যেন তালপট্টি দিয়ে উঠল। কারণ জিয়া রহমান পরিষ্কার বলা আছে, তালপট্টি আওয়ার। এই জিয়া রহমান মৃত্যুর তারিখ ঘোষণা হয়ে গেল, নির্ধারিত হয়ে গেল। তো জিয়া রহমান যেমন ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছে, তো সেখানে তারেক রহমান উনিও এই যে পদ্মা ব্যারেজ, এটা কি প্রমাণ হয়? এটা বিশাল একটা ব্যাপার না, অনেক বড় ব্যাপার। বাপের বেটার মতো কাজ করেছে। একটা কাজে তো বাংলাদেশের সব মানুষকে তারেক রহমানকে সমর্থন দেওয়া উচিত। হ্যাঁ, হিম্মত আছে, বাঁচলে বাঁচবো, বাঁচার মতো বাঁচবো, প্রত্যেকদিন পান দিয়ে মরবো। আর বর্ষা শুষ্ক মৌসুমে এর ভিতরে আগুনের তাপি আর বালির ভিতরে চিত হয়ে শুয়ে থাকবো, চিল্লাচিল তা না। দিলাম ব্যারেজ, পারলে যাও করো। হাবিব ভাই, এইটা নিয়ে আমরা আসলে আলাপ দিব করে, কিন্তু আপনি আগেই তুললেন, কারণ এটা রাজনৈতিক একটা অবস্থান আর তার একটা ফিজিবল জায়গা থেকে দেখা, মানে তার ফিজিবল কতটা আমাদের জন্য সেটা আরেকটা পজিশন। তো আমরা ওই আলাপে যাব, কিন্তু তার আলাপে আসলে আলাপের ব্যাখ্যা দেব। হ্যাঁ, ওই আলাপে আমরা যাব, কিন্তু ওই আলাপের আগে আমরা একটা ছোট্ট বিরতি নিব। আমরা একটা নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান।
ফিরে এলাম আবার চলমানে। আমরা আমাদের আলোচনা যেখানে ছিল সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ, কিন্তু পদ্মা ব্যারেজ আলোচনাটা আমরা একটু পরে করব। তার আগে আমরা আরেকটা বিষয় জানতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে। দুটো প্রশ্নে আমরা বিরোধী দলকে অস্তিত্বহীন দেখি। রাষ্ট্র যখন চরম সংকটে ভোগে, হামে হাজার হাজার শিশু আক্রান্ত, মরে যাচ্ছে 500-র কাছাকাছি, এবং যখন এই শিশুরা আমাদের বুড়োদের জন্য বাংলাদেশকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তখনও বিরোধী দল মুখ বুজে বসে থাকে সংসদের বাইরে, এবং বাণিজ্য চুক্তি নিয়েও তারা মুখ বুজে বসে আছে সংসদের বাইরে। তাহলে কি বাংলাদেশে কি কোনো বিরোধী দল আসলেই আছে, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান? ধন্যবাদ। দেখেন, আমার মনে হয় যে এটা একটু একতরফা হয়ে গেল, যে আমরা কথা বলছি না। অবশ্যই আমরা কথা বলছি, এবং সংসদেও কথা বলছি, সংসদের বাইরেও কথা বলছি, অবশ্যই আমরা কথা বলেছি। সরকার কি ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারেও আমরা কথা বলেছি, এবং যার কারণে সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে, যারা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের ছিলেন, যিনি স্বাস্থ্যের দায়িত্বে ছিলেন, তারা যে দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে, এটার ভিতরে তো কোনো সন্দেহ নেই। এতগুলো জীবন, সম্ভাবনাময় জীবন আমাদের দেশ থেকে চলে গেল, এর জন্য তো পুরো দেশবাসী আমরা লজ্জিত। এই জায়গাটা তো আমাদের নতুন করে বলার কোনো কিছু নেই। কিন্তু এখন যে সরকার, সেই সরকার কি ব্যবস্থা নিচ্ছে, এটা তো বিরোধী দল এগুলোর ব্যাপারে কথা বলছে, এবং সরকার যে ব্যবস্থা নিচ্ছে সেগুলো দৃশ্যমান হচ্ছে, এটাই তো আমাদের বড় ধরনের একটা অর্জন। আপনারা তো কোনো বিচার চাচ্ছেন না। না, দেখেন, বিচার কেন চাইবো না আমরা? অবশ্যই যাদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড, এতগুলো জীবন চলে গেছে, সরকারের উচিত তাদেরকে জবাবদিহিতা আওতায় আনা, বিচারের অবশ্যই তদন্ত শুধু নাই, তদন্তরা তাদেরকে ইমিডিয়েট বিচারের মুখোমুখি করা। কেন নয়, সে যত বড়ই হোক না কেন, আমার দেশের মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতে পারে না। এ ব্যাপারে আলাদা করে মানে কিছু করার না। আর বাণিজ্য চুক্তি নিয়ে আপনারা হচ্ছে সংসদে বলেন, দেখেন, বাণিজ্য চুক্তি বলেননি, এনসিপির যিনি হুইপ উনিও শেষ দিন আধা ঘন্টা কথা বলেছেন, কিন্তু এই বিষয়ে বাণিজ্য চুক্তি নিয়ে যে কথাটি আমি খুব ক্লিয়ারলি আপনার কাছে বলতে চাই, এটা অনেকটা একতরফা চুক্তি, এবং সরকারের গোলামি চুক্তি কিনা? হ্যাঁ, অবশ্যই গোলামি চুক্তি। কারণ এই চুক্তির ভিতরে ৬,৭১০টি পণ্যে বাংলাদেশকে শুল্ক কি ছাড় দিতে হবে, এবং বাংলাদেশ ১,৬৩৮টি পণ্যে সুবিধা পাবে। তার ভিতরে বেশিরভাগ পোশাক শিল্পের সাথে জড়িত, তুলা এবং সুতার সাথে রিলেটেড জিনিসে কিছু ছাড় পাবে। আর কৃষি, স্বাস্থ্য, তারপরে জ্বালানি, সমস্ত জায়গায় আমাদেরকে কি দিতে হচ্ছে, এই যে আননেসেসারি আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হচ্ছে। এই সুযোগ কিন্তু আওয়ামী লীগ আমলেও দেওয়া হয়েছিল ইন্ডিয়াকে, যেভাবে আমেরিকাকে দিয়ে দিব আমরা। না, আমরা আমেরিকাকে দেওয়ার কথা, আমরা কাউকেই দেওয়ার কথা বলছি না। আমেরিকাকেও দিতে বলি না, ইন্ডিয়াকেও দিতে বলি না, চায়নাকেও দিতে বলি না, রাশিয়াকেও দিতে বলি না। বাংলাদেশ নামক একটা রাষ্ট্র তার অস্তিত্ব এবং সম্মান নিয়ে বেঁচে থাকুক, এটাই আমরা চাই। কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটেছে, প্লিজ আমাকে এই কয়েকটা সেকেন্ড বলতে দেন। এই ক্ষেত্রে যেটা বলেছে, যার মধ্যস্থতায় এই চুক্তি সংগঠিত হয়েছে এবং স্বাক্ষরিত হয়েছে, যার স্বাক্ষরও আছে সেখানে, তাকে এখনো বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করে রেখেছে কেন? এই জবাব বিএনপিকেই দিতে হবে। জাতির সাথে এটা একটা প্রতারণা হবে। শুধু উনি একা করেননি, পুরো অন্তর্বর্তী সরকারের পুরো, তাহলে উনি বলুক মানে ডক্টর ইউনূস এই চুক্তির জন্য ডক্টর ইউনূস দায়ী, আমি এটা চাই নাই, বা আমি এটার সাথে জড়িত প্রধান হিসেবে কি ওনার কোনো মানে ওনার কোনো ই ছিল না? এটা কি আমি মনে করি এই চুক্তিটা তড়িঘড়ি করে নির্বাচনের 3 দিন আগে জাতিকে একটা ডার্কের ভিতরে রেখে এই জাতীয় চুক্তি করা ঠিক হয় নাই। এটা কি খলিল সাহেব একাই করেছেন নাকি ইউনূস সাহেব জানেন না? খলিল সাহেব তার নিজের অবস্থান কি করতে পারেন? না, আপনি তো খলিল সাহেবের কথা বলছেন, একজন মানুষ কেন রিওয়ার্ড পাবে? আপনি তার কথা বলেন না কেন? যে খলিল সাহেবকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হবে? বিএনপিতে লোক নাই এখন, তাহলে বিএনপি পররাষ্ট্র না হলে তাহলে কি তাকে দায়ী করতেন না? অবশ্যই সে এখনো দায়ী, আগেও দায়ী। আমরা তাকে এখনো দায়ী করছি, আগেও সে দায়ী ছিল। কাজেই তার বিচার হওয়া উচিত, তার ব্যাপারে জবাবদিহিতা আনা উচিত। ঠিক আছে মান্নান ভাই, পররাষ্ট্রমন্ত্রী এটা আপনার কথা পেয়েছি। মান্নান ভাই, একটা কথা শুধু বলে রাখি যে ভারতের সাথে যে চুক্তি, আমরা অন্তর্বর্তী সরকার 18 মাস থাকার পরেও একটা চুক্তিও পাবলিক হইতে দেখি নাই। কিন্তু আওয়ামী লীগ আমলেও এগুলোকে পাবলিক করা হয় নাই। না, আওয়ামী লীগকে তো আমরা জায়েজ করছি না,
কথা হচ্ছে আওয়ামী লীগ অনেকগুলো গোলাপির চুক্তি করেছিল বলা হয়েছিল, একটা চুক্তি সম্পর্কে আমরা এরকম ডিটেল জানি না যেটা আমেরিকান চুক্তি সম্পর্কে জানি। এক, 2 নাম্বার হচ্ছে যে আপনি যে এইরকম যদি আমরা ওই ইতিহাস টেনে এটাকে জায়েজ করতে যাই মুশকিল। কোনোটাই জায়েজ না, আমি কিন্তু বলেছি কোনোটাই জায়েজ না। এখানে একটা কথা বলতে চাই, এখনো তো নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকার পার্লামেন্ট আছে, তখন তার পার্লামেন্ট ছিল না। এই সরকার চাইলে সকল দেশের চুক্তি সংসদে এনে ওপেন করে পাবলিক সেন্টিমেন্টকে জাস্টিফাই করতে পারে। আচ্ছা হাবিব ভাই, আমি একটা জিনিস, আপনি তো অনেক মানে বর্ষিয়ান মানে রাজনীতিবিদ, এবং আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যেমন ধরেন উনি বলছেন যে এই সরকার কেন করছে না, খলিল সাহেব কেন বিচার করছে না। আচ্ছা, একজন মন্ত্রী বা একজন উপদেষ্টা যদি রাষ্ট্রের প্রধান ওনার কনসেন্ট ছাড়া এত বড় চুক্তি ইনিশিয়েট করতে পারেন? প্রশ্নই ওঠে না, মানে প্রশ্নই ওঠে না। মানে পারেন কিনা? পারে না, তো কোনোভাবেই পারে না। একজন মন্ত্রী ইচ্ছে করলে পারে, সরকার প্রধানের অনুমতি ছাড়া। কিন্তু খলিল সাহেবকে এককভাবে দায়ী বললে হবে না তো। নিরাপত্তা উপদেষ্টা থেকে কিন্তু আবার এটা করেছেন, দেখেন। মানে যেমন উনি তখন ইয়েতে পড়ে না, প্রধান উপদেষ্টা তো ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, এবং সেই সময় সরকারের উপদেষ্টা পরিষদই দায়ী, পুরো উপদেষ্টা পরিষদই তো দায়ী দিতে হবে। করার কোনো ক্ষমতা ছিল না, উনি তো একজন ব্যক্তি ছিলেন। তো মিডিয়েটর কে? কিন্তু হাবিব ভাই, আপনার কি মনে হয় না যে মানে জামাত ইসলাম বা অন্যরা বিরোধী দল কেন জানি অধ্যাপক ইউনূসকে নিয়ে কোনো কিছু বলতে চান না, তাকে সেভ করতে চান? ইউনূসকে নিয়ে না বলার কারণ আছে। তো এনসিপি বলেন, ইউনূসের গায়ে একটু টোকা দিলে তাদের মাংস খুলে পড়ে যায়। ইউনূসকে একটা ধাক্কা দেয় জামাত ইসলাম, মনে করে আমাকে সমুদ্রতে ফেলে দিল। কারণ ডক্টর ইউনূসের সময় যে সুযোগটা তারা পেয়েছে, পরিপূর্ণ সুযোগ পেয়েছে এনসিপি এবং জামাত। দেখেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে না ডাকলেও এনসিপি যারা, তাদেরকে ডেকে নিয়ে ইউনূস সাহেব কোন কথা বলেছেন। উনি ছাত্রদের দল করিয়েছেন, লাগবে তো তাদের। জামাত যতগুলো সুযোগ পেয়েছে সেই সময়, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, চিরাং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, রাজশাহীর ভাইস চ্যান্সেলর বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যতগুলো ভাইস চ্যান্সেলর, যতগুলো ডিসি, এসপি, অধিকাংশ তাদের কথা মতো হয়েছে। ডক্টর ইউনূস সাহেব সম্ভবত এই জন্য তো তাদের লাগবেই। এখন ওনারা ইউনূস সম্বন্ধে ওনারা বলবেন না, ওনারা ডক্টর খলিল সম্বন্ধে বলতেন না, যদি উনি এই সরকার পড়াশোনা না হতো। এই হলো পার্থক্য। কিসের ভিত্তিতে করা হলো ভাইরা একটু বলুন, যেটাই হোক কি অবদান, এটা বলতেন না। যদি ইনি বিএনপি সরকারে পড়াশোনার মধ্যে না হতেন, এর কথা বলতেন না, লাগতো, বললে লাগতো, যেহেতু ওনার সঙ্গে ব্যাপক সুবিধা হয়েছে। এবার আপনি আসেন, এখন এখান থেকে বের হয়ে যাওয়ার যে জিনিসটাই বলছে, যেমন ধরেন আওয়ামী লীগ কে মাফ করে দিলাম, কে বলেছিলেন? আমির জামাত বলেছিলেন না? আমি যখন ওই দিনে 2টা টক শোতে তীব্র প্রতিবাদ করলাম, এইটা আপনি কে বাংলাদেশে যে আপনি আওয়ামী লীগকে মাফ করে দিলেন, শত শত খুনের সাথে যারা জড়িত, হাজার হাজার মানুষের আহতর সাথে যারা জড়িত, আপনি মাফ করে দেন? পরদিনই উনি কিন্তু বললেন, আমাদের নেতাকর্মীদেরকে যারা ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, অত্যাচার করেছে, আমাদের উপরে অত্যাচার করে, সেটা আমরা মাফ করে দিলাম। কাকে মাফ করে দিলাম? আমি তাও করে দিলাম, বুঝছে তো? আওয়ামী লীগকে মাফ করেছে তো। এই যে কথা, আমরা কিন্তু এটা বলিনি, আমরা কিন্তু এটা বলি নাই। আর এই চুক্তির ব্যাপারে একটা বলে, বিএনপির যেমন আমির জামাত বললেন যে আমরা জানি না, অস্বীকার করছে না। আপনাকে শুধু একটা ছোট্ট ইনফরমেশন দেই, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ফরিদা, উনি কিন্তু বলেছেন না যে আমার জানতেন ওটা পরে। এখন আমি বলি, আমি ওই সরকারের উপদেষ্টাদের মধ্যে এত বেশি অনিয়মরা করেছে, এত বেশি চুরি দুর্নীতি করেছে, ওদের কোনো কথা বিশ্বাস করতে ইচ্ছা করে না, বিশ্বাস করতে আমার ইচ্ছা হয় না। কিন্তু তাহলে হয় না, জামাত ইসলামী বিএনপির উপরে যতটা আক্রমণাত্মক, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের একটা ভালোবাসা আছে। জামাত ইসলামীর ভালোবাসাই তো বললাম তো, সৃষ্টি এনসিপি কে সৃষ্টি করছে সে, এনসিপির অ্যাপয়েন্টেড ডক্টর ইউনূস। জামাত ইসলাম ইউনূস সাহেবের সময় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, তার তো লাগবেই। আমার কথা হলো যে এই চুক্তি থেকে এখন বের হয়ে আপনাকে আসতে হবে, পরিপূর্ণ না পারলেও আপনাকে এখান থেকে তো কিছু করতে হবে। কত কিছু আপনার সামরিক অস্ত্র, যা যুদ্ধ, যা কিছু আর বোয়িং কিনতে আপনার বাধ্য 45,000 কোটি টাকা দিয়ে, আমরা সোয়াবিন আনতে বাধ্য, 7 লাখ টন গম কিনতে আমরা বাধ্য, পররাষ্ট্রনীতির ব্যাপারে সে যেভাবে বলবে, এবারে দেশ চলতে পারে, হতে পারে। তো এই জন্য বলবো যে এখানে সবার একমত, খালি ওইটুকু বললে হবে না যে আমরা চুক্তিতে, এই চুক্তির সাথে আমরা জানি না। বলতে হবে, বিরোধী দলকে বলতে হবে সংসদে দাঁড়িয়ে
এই চুক্তিকে যেভাবেই হোক এখান থেকে পরিপূর্ণ পরিবর্তিত না পারলেও যেগুলি আমার কৃষিখাতকে ধ্বংস করে দিবে, যেগুলি আমার পোলট্রি ফার্মকে ধ্বংস করে দিবে, যেগুলি আমার এমনকি আমাদের ঔষধ শিল্প ধ্বংস করে দিবে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কৃষকরা তো অসহায় হয়ে যাবে না। এবং তারপর দেখেন শুকরের চর্বিযুক্ত খাবারও যদি আসে, পাঠে আমরা টেস্ট করার কোনো উপায় নেই। টেস্ট করে বলবেন যে শুকরের চামড়া বা চর্বি আমরা নেব না, নিতে পারবো, ডেট ওভার হয়ে গেল, যা দেবে তাই খাওয়াতে হবে। এখন আপনার রোগী ডাক্তারে গেছেন, হাতুড়ি ডাক্তার, ও ডেট এক্সপায়ার ডেট ওষুধ দিল না, কোনটা আপনি লিখে দিলে আমরা খাইতে পারবো। ডাক্তার যেহেতু বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বলেছে এর করতে হবে, ওর বাইরে যাওয়ার ক্ষমতা তো খুব একটা কম থাকা। কিন্তু বিএনপি আমি আশা করি, যেহেতু বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত, তো সেহেতু বিএনপি তার দেশের জনগণকে সাথে করে নিয়েই এখান থেকে বিএনপি একটা মানে এটা একটা অনুসন্ধান করবে না যতগুলো কাজ হয়েছে? অবশ্যই যেগুলি আছে অবশ্যই। তো এখন আমি বললাম যে সরকার ক্ষমতা গ্রহণ করার পর বা সরকার গঠন করার পর 11 দিনের মাথায় তো অস্থির সারা পৃথিবী। ইরান আক্রমণ হওয়ার পরে কোন দেশ সুস্থ আছে? তেলের দাম কিভাবে বাড়িয়ে দিচ্ছে, বাংলাদেশে বাড়ে না। তাই রহমানকে ধন্যবাদ সরকারকে। তেল দাম তো পরদিনই বাড়ার কথা ছিল, পরদিন যদি 140 টাকা করে দিত পেট্রোল বা 150 টাকা করতো, গাড়ি লাইনও থাকতো না, তেল পাচার হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, জমাও করতো না। আমার ভাইরা যে তেল জমা করলো, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, রাশিয়া বলেন, ইরানে আগ্নেয়াস্ত্র বানাচ্ছে না, নতুন মিসাইল, ওরা তো একটা কিছু ম্যাটেরিয়াল দিয়ে তো করে। কিন্তু আমার ভাইরা শুধু প্লাস্টিকের বোতল এর মধ্যে দিয়েই অক্টেন চাষ করতেছে, খাটের নিচে অভিযোগ উত্থাপন করেছে। তারপরে পুকুরের মধ্যে ডিজেল ডিজেল চাষ করেছে। হ্যাঁ, এবং যতগুলি ধরা পড়েছে পর্যন্ত সব আমার ভাইরা করেছে বিএনপি সরকারকে বেকায়দা ফেলার জন্য। আমরা বলি যে না, বেকায়দা না ফেলে দেশটাকে সামনে থেকে আমরা এগিয়ে নিই। আমরা মানে এই আলাপে ফিরবো মান্নান ভাই, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরেই আমরা এই আলাপে ফিরবো, কারণ হাবিব ভাই বেশ কয়েকটা বড় অভিযোগ উত্থাপন করেছেন। নিশ্চয়ই মান্নান ভাইয়ের একটা ব্যাখ্যা থাকবেন, আমরা সেই ব্যাখ্যায় ফিরবো। তার আগে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার নেক্সাসে, আমাদের চলমান চলছে। আমরা যেখানে ছিলাম আলাপে, যেখানে হাবিব ভাই বেশ কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন, তার নিশ্চয়ই এক ধরনের জবাব মান্নান ভাই দিবেন। কিন্তু সেইটার সাথে আরেকটা জিনিস যুক্ত করে দিতে চাই মান্নান ভাই, আপনাদেরকে আমি দেখলাম যে একটা দারুণ কাজ করেছেন আপনারা, ফারাক্কা দিবস পালন করেছেন। মানে এই জন্য মানে এটা একটা দারুণ ঘটনা, এটা হওয়া জরুরি, ফারাক্কাকে মনে করা, বিশেষ করে ওই আন্দোলনটাকে। এর সাথে হচ্ছে পদ্মা ব্যারেজকে আপনারা কিভাবে দেখছেন? আর পদ্মা ব্যারেজ নিয়ে যখন হচ্ছে তখন উত্তরবঙ্গের মানুষ খুবই চিন্তায় আছে, তাদের তিস্তা ব্যারেজের কি হবে। তো আমি ওই মানে মহাপরিকল্পনাটা কবে বাস্তবায়নের দিকে সরকার যাবে, তো এইগুলোকে আলোকপথে নেবেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভাই তো অনেকগুলো অভিযোগ করেছেন, তো আমরা সবগুলো অভিযোগের একটা উত্তর দিতে চাই। যখনই আমরা দাবি করলাম সংসদে যে এই তেল নিয়ে আপনারা একটা যৌথ কমিটি করেন, সরকার রেসপন্স করলো, এটার পরে কিন্তু কি হলো, সব লাইন বন্ধ হয়ে গেল, সব সুবিধা সেগুলো। এই যে সিন্ডিকেটগুলো করে রেখেছিল গভর্নমেন্টের বিভিন্ন সুবিধাভোগীরা, সেখানে ছাত্রদল, যুবদল, বিভিন্ন পর্যায়ের মানুষদের কিন্তু বহু কিছু ধরা পড়ছে এবং পত্রপত্রিকায় আসছে। এগুলো আমি মনে করি যে তারপরেই কিন্তু আর লাইন বাংলাদেশের মানুষকে দিতে হয় নাই, ওই সিন্ডিকেট ব্যবস্থা ওখানে শেষ হয়ে গেছে। এবং ও এক কমিটি মাত্র একটা মিটিং করার পরে আর মিটিংও করা লাগে নাই, ওটা সমাধান হয়ে গেছে। বাংলাদেশে যতগুলো এরকম হবে, যদি সরকারি দল বিরোধী দলকে অ্যাকোমোডেট করে, যদি কমিটি করে সংসদীয় এবং বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেট করে, তাহলে দেখবেন যে এই অবস্থাগুলো নিমিষেই শেষ হয়ে যাবে। আর আমি বলবো যে এই যে চুক্তি, এআরটি চুক্তি যেটা হয়েছে, এই চুক্তির সাথে পুরো অন্তর্বর্তীকালীন সরকারের একটা গোষ্ঠী জড়িত ছিল। সেই গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব, এবং সেটাকে আমি বলি ইনুস সাহেব তো জড়িত থাকবে, ওনার কনসার্ন ছাড়া তার খলিল সাহেব যেতে পারেন না, ওনার কনসার্ন ছাড়া, ওনার পারমিশন ছাড়া তার উনি আমেরিকায় যেতে পারেন না। এরপরে এটাকে রেটিফাই করেছেন
মানে আসিফ নজরুল সাহেব এবং অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন সে সময় রাষ্ট্রের থেকে, তিনিও এই জাতীয় বিষয়গুলো অবহিত ছিলেন, রাষ্ট্রের পক্ষ থেকে এগুলোকে বাধা দেন না। তার পুরস্কার স্বরূপ তিনিও কিন্তু এমপিও হয়েছেন এবং আইনমন্ত্রী হয়েছেন। মানে খুব মজার একটা কম্বিনেশন আছে। মূলত বিএনপি এই চুক্তিটা হয়তো নিজেরা ক্ষমতায় এসে করলে কেমন দেখা যাবে আগেই এই অন্তর্বর্তী সরকারকে দিয়ে করিয়ে রেখেছে, যাতে বলেছেন যে এই সরকারকেও আমেরিকা চালাচ্ছে। তার মানে কি খলিল সাহেব না, খলিল সাহেবরা তো সেই কোন কারণে মানে এই রিওয়ার্ডগুলো পেয়ে গেলেন। এই রিওয়ার্ডটা পাওয়ার মূল কারণ ডক্টর ইউনূসকে আমরা সব ব্যাপারে কি করি না, মানে তাকে ছাড় দেয় না। যখন লন্ডন বৈঠক করেছে, একজন প্রতিমন্ত্রী যখন সংসদে বলেছে, প্রতিমন্ত্রী যখন সংসদে বলেছে যে ট্রফিটা ক্যাপ্টেনের হাতে তুলে দিয়ে এসেছেন ডক্টর ইউনূস, তখন তো সংসদে সবাই হাততালি দিয়েছে, টেবিল চাপড়িয়েছে। তো এগুলো নিয়ে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই। তাহলে ডক্টর ইউনূস মূলত ক্ষমতাটা মানে যে কোনো উপায়ে বিএনপির হাতে তুলে দিয়েছে বাংলাদেশের জনগণের। আর এই জায়গায় এসে বাংলাদেশের জনগণের যে জায়গাটা ছিল খুব স্পর্শকত টাইমগুলো আমরা কাটিয়েছি। ইন্ডিয়া যেটা বলেছে ডক্টর ইউনূসকে তারা টলারেট করতে পারে নাই, তারা নির্বাচন। ডক্টর সংসদে হাততালি দেওয়ার নিয়ে একটু জিজ্ঞেস করবো একটা জিনিস। হ্যাঁ, আপনারা ওই ট্রফি দেওয়া নিয়ে হাততালি দিয়েছেন, কিন্তু রুমিন ফারহানা যখন বাণিজ্য চুক্তি, একমাত্র সংসদে যিনি কথা বলেছেন তিনি হচ্ছে রুমিন ফারহানা, সদস্য প্রার্থী, যিনি বাণিজ্য চুক্তি এবং হাম নিয়ে কথা বলেছেন, তখন আপনারা কেন চাপলেন? না, এটা ঠিক না। আমরাও এটা নিয়ে বক্তব্য দিয়েছি, কিন্তু আপনারা যেভাবে বলতে চান যে আমরা কিন্তু সরকারের কোনো কর্মকাণ্ড যখন পজিটিভলি কন্টিনিউয়াসলি চলতে থাকে তখন এটা নিয়ে কি আমরা শুধু রাজনীতির জন্যই বিরোধিতা করব, এটা আমাদের ইয়ে না। এই জন্য আমাদের নেতা বলেছেন যে সমস্ত বিষয়ে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। সরকার যদি ভালো কিছু করে আমরা সরকারকে সহযোগিতা করব। এই জাতীয় বিরোধী দল তো বাংলাদেশে আগে কখনো আসে নাই। বাংলাদেশে আগের বিরোধী দলগুলো কি করেছে? এই যে আজকে আমি একটা কলম পড়লাম, সেখানে যুগান্তর পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আনোয়ারুল্লাহ চৌধুরী স্যার লিখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তখন কিন্তু একদল মানুষ ঢিল পর্যন্ত মেরেছে, কিন্তু তারেক রহমান কিন্তু গিয়েছেন, সেখানে কিন্তু কোনো প্রকার ক্লাশ হয় নাই, সেখানে কেউ কাদা ছোড়াছুড়ি করে নাই, সেখানে সুন্দরভাবে এসেছেন, উনি জনগণের সাথে মিশেছেন, চলে এসেছেন। এই যে সহ অবস্থানের রাজনীতি, সহমর্মিতার রাজনীতি, এই রাজনীতিগুলো তো আমাদের জন্য আনতে হবে, শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে হবে না। আর লাস্ট আপনি যেটা বলেছেন যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা অবশ্যই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য অবশ্যই কি এটা আমরা ওয়েলকাম করি, তবে খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোকে যাচাই বাছাই করেই সরকারকে এগোতে হবে। অনেক বড় বড় প্রকল্পে দেখা গেছে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির দায় যেন এই সরকারকে না দিতে হয়, এটা সরকারকে খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এতদিন ইন্ডিয়া বলেছে যে মমতার কারণে তারা এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করতে পারেন নাই। তাহলে এখন তো মমতার বিজেপি ক্ষমতায় আছে এই পশ্চিমবঙ্গে, বরঞ্চ তারা এটা দেওয়ার পরিবর্তে কাঁটাতারের বেড়া এবং বাংলাদেশ মুসলমানদের ঈদের সময় যাতে গরু বিক্রিও না করতে পারে, এই জাতীয় বিভিন্ন প্রকার মানে কি বলবো যে প্রতিবেশীর সাথে যে সুলভ আচরণ, সেগুলো আমরা এখানে লক্ষ্য করছি না। আমরা অপেক্ষা করছি যে নরেন্দ্র মোদী তিনি তার কথা রাখবেন, পশ্চিমবঙ্গের মানুষের সরকারের কাছ থেকে সেই চুক্তি বাস্তবায়নের সহযোগিতা নিয়ে এটা আসবেন। যদি না হয় তাহলে যদি আমরা আশা করি, তার যেহেতু কমিটমেন্ট ছিল, মমতার কারণে হচ্ছে না, মমতা রাজি হয়নি, কিন্তু এখন তো আর ওই কারণটা নাই। এই সরকার এটা বাস্তবায়নের উদ্যোগ নেবে এবং মোদী সরকার সহযোগিতা করবে। যদি না করে, কোরবানির সামনে পশ্চিমবঙ্গে কিন্তু মুক্তভাবে গরুর মানে কোরবানির জন্য বিক্রি বাট্টা বন্ধ করে দেওয়া, এটা মনে করি যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য না। এরাই আবার গরুর গোশত রপ্তানিতে পৃথিবীতে চতুর্থ অবস্থান করে। তাহলে একদিকে আপনি গরুর গোশত রপ্তানি করে পৃথিবীতে চতুর্থ হবেন, বৈদেশিক মুদ্রা অর্জন করবেন, আর একজনকে কুরবানি করতে দিবেন না, তার ধর্মীয় আদেশ, এগুলো মানে সাংঘর্ষিক। আর যে কথাটি আমি বলতে চেয়েছিলাম, যদি তারা তিস্তা পরিকল্পনা মানে চুক্তি না করে তাহলে আমাদেরকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যে সমস্ত রাষ্ট্র চায়না সহ আমাদের পাশে থাকবে তাদেরকে নিয়ে সেই প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে
তাহলে ইন্ডিয়া কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেমে পড়বে। আমরা মনে করি যে সেই জায়গা থেকে বাংলাদেশকে গ্রহণযোগ্য বন্ধু খোঁজার ব্যাপারে আরো সতর্কভাবে আগাইতে হবে। কেন মানে ধরেন পদ্মা ব্যারেজ হবে সেটা একটা রাজনৈতিক নেগোসিয়েশন, কিন্তু তিস্তার জন্য কিন্তু উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে অবশ্যই মরুকরণ হয়ে গেছে, মহঙ্গা হয়েছে এই তিস্তার জন্য, কাজেই এখানে আমাদের আর দেরি করার কোনো সুযোগ নেই। হাবিব ভাই, এবং আমরা কিন্তু ফারাক্কা দিবস পালন করেছি এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য, এবং আমরা টিপাই মুখ বাদ নিয়ে আমরা আন্দোলন করেছি, যার কারণে আমাদের নেতৃবৃন্দকে এত মূল্য দিতে হলো। মানে আপনারা যে ফারাক্কা দিবস পালন করেছেন এবং সেইখানে আপনারা ভাসানীকে মনে করেছেন, এটা একটা অনেক বড় যা কল্যাণকর, যা যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে যায় সেটাকে অবশ্যই বলবেন ভালো এই বলতে হবে। ব্যারেজগুলোকে নিয়ে এবং মানুষ যে বসে আছে তাদের নিয়ে, এবং বর্তমান যে পশ্চিমবঙ্গে যে সরকার পাল্টালো, এটা আসলে কি এখানে বড় রকমের কোনো নেগোসিয়েশন তৈরি করবে কিনা? আর একটা হচ্ছে, ওনাকে বললাম যে গরু বিক্রি বন্ধ হচ্ছে, আরেকটা জিনিস আপনাকে যোগ করে দেই, মানে বাংলা ভাষাভাষী যারা আছে, যেমন একটা গ্রুপ আছে শেরশা মুসলমান বলে, এদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এরা হচ্ছে সব বিহার অঞ্চলের, কিন্তু বাংলা ভাষাভাষী। হ্যাঁ, এটা নিয়ে একটা বড় চাপ তৈরি হয়েছে এবং এদেরকে বলছে বাংলাদেশে চলে যাও, এই শেরশা বাঙালি মুসলমান যারা। আমি আমার ভাইকে সুন্দরকে কথা বলে, একজন সুন্দরকে অসত্য কথা বলেছেন, আরও সুন্দরকে অসত্য কথা বলতে পারুক এটা আমি আশা করি। বিএনপি ছাত্র দল যুবদল নাকি তেল মজুত করেছে, বলেন তো একটা জায়গায় ধরা পড়েছে? অবশ্যই যেগুলি ধরা পড়েছে সব জামাত, সব বলেন না, জামাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে পাবনাতে, কিন্তু এটা জামাত না। পাবনাতে তো চুরি করছে, মহাচুরি করছে। আমি বলি চাল যেটা না, টিসিবির চাল তো প্রমাণিত হয়েছে। টিসিবির চাল একটা প্রতিষ্ঠান মাদ্রাসা বিক্রি করেছে বৈধ কাগজ দেখিয়ে, তাকে সেখানে প্রশাসন তাকে বলেছে যে তার কোনো দায় নাই, এটা ক্লিয়ার। এটা তো অপপ্রচার চালানো হয়েছে। সে তো টিসিবির চাল আত্মসাৎ করে নাই, একটা মাদ্রাসাকে দিয়েছে, মাদ্রাসা বিক্রি করেছে। আমাকে বলতেন এই যে উনি যে কথাটা বললেন, এটা অসত্য কথা বললেন। এখন একটু এই ভাষায় বলে, কড়া ভাষায় বললে মিথ্যা কথা বলেছেন। এই যে যুবদল ছাত্র দায় চাপাই দিল, বরঞ্চ যখন সংসদে কমিটি হলো তারপর থেকে তেল লাইন কমে গেছে, ছোট হয়ে গেছে। এখন দায় তাদের ঘাড়ের উপরে আসবে যেহেতু, আর আগে দায় তাদের ঘাড়ের উপর ছিল, সরকারকে বিকেতে ফেলার জন্য এই কাজগুলো তারাই করেছিল। গেল দ্বিতীয় কথা। এইবার আমি বলি যে এই যে ফারাক্কা দিবসের যে কথা, ফারাক্কা দিবস বা ফারাক্কা লং মার্চ, এটা কিন্তু শহীদ রাষ্ট্র জিয়া রহমানের রাষ্ট্রীয় ক্ষমতায় সরকারের একদম পৃষ্ঠপোষকতায় এটা কিন্তু মৌলানা ভাসানী করতে পেরেছিলেন। যদি সেদিন শহীদ রাষ্ট্র জিয়া রহমান পৃষ্ঠপোষক না করতেন, না দিতেন, তাহলে তো এটা করতে পারতেন না। অতএব এই ব্যাপারে বিএনপি সেই সময় ফারাক্কা এই জন্য আপনার আন্দোলন করার সুযোগ করে দিয়েছেন। আরেকটা জিনিস বললে যে তারেক রহমান বিশ্ববিদ্যালয়ে গেলেন, কোনো ঢিল পড়ল না। জিয়া রহমান যখন গিয়েছিলেন ঢিল পড়েছিল। জিয়া রহমান যখন গিয়েছিল তখন বিএনপির জন্ম হয় না, ছাত্র সংঘের জন্ম হয় নাই, যে কারণে ঢিল ফেলতে সাহস করেছিল। এখন বিএনপি ছাত্র সংগঠন আছে, ঢিল দিলেই একেবারেই এর মতো মেনে, তা তো না। তবে তারেক রহমান গিয়েছেন বিশ্ববিদ্যালয়ে, তারেক রহমানের সঙ্গে ডাকসুর ভিপিজিএসও দেখা করে নাই, শিবিরেরও দেখা করে নাই, বরঞ্চ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক রহমান ছিল, পাস করে আসতে পারে না বিভিন্ন কারণে, সেটা ড্রপ আউট হয়ে গেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো একদিন ছিল। সেই কারণে তো তার দাওয়াতের কী আছে, সেটা অভিনন্দন জানতে পারতো, শুভেচ্ছা জানতে পারতো, সুস্বাগতম জানতে পারতো। তা কি করেছে? তা করে না, এটা একটা অসম্মান করা। এখন বলেন যে তাদের যে কথাগুলি বল টিপাই মুখ বাদ নিয়ে তাদের নেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার ইলিয়াস আলীকে হয় না, ইলিয়াস আলীর কথাই তো প্রথমে এসেছিল। টিপাই মুখ আন্দোলন করার কারণেই কিন্তু ইলিয়াস আলীকে হারিয়ে যেতে হয়েছে। বিএনপি বাংলাদেশের স্বার্থের বাইরে, দেশের মানুষের স্বার্থের বাইরে কারোর সাথে কোনো নেগোসিয়েশন করে না, জামাত করে। এই সাথে নেগোসিয়েশন করেছিল। হাবিব ভাই একটা জিনিস বলি, আজকে বাউফলে আমাদের যে যোগাযোগ মন্ত্রী গেলেন, ওইখানে কিন্তু একটা বড় রকমের হট্টগোল হয়েছে। মানে আপনার মন্ত্রীকে বিএনপি লোকরা অবরুদ্ধ করে, বিএনপি একদিকে মিছিল করেছে, জামাত ইসলামী মিছিল করেছে, কারণ এখানে দুইটা আসনে একজন জামাতের মানে এই সংসদ সদস্য, একজন বিএনপি সংসদ সদস্য। পরে তারা একটা তৃতীয় জায়গায় গেছেন,
কিন্তু এইখানে বলা হয়েছে যে কেন ঝামেলা করা হয়েছে, কারণ মঞ্চে তারেক রহমানের ছবি ছিল না এবং মঞ্চে তারেক রহমানের ছবি রাখা হয়নি। এইটা হচ্ছে অভিযোগ বিএনপির পক্ষ থেকে, এবং যোগাযোগ মন্ত্রীকে সেখানে করতে হবে গেছে। কিন্তু একটা দারুণ উদ্যোগের কারণে একটা ছোট্ট বাচ্চা ওইখানকার 2য় শ্রেণীতে পড়ে, ও হচ্ছে মানে ওর ওই বাউফলের ওইখানে একটা ব্রিজ হলে তাদের সুবিধা হবে এটা বলেছে, এবং এটা দেখে প্রধানমন্ত্রী অনেক আপ্লুত হয়েছেন এবং এখানে উনি এটা করবেন এবং এই জন্যই পাঠিয়েছেন ওনাকে। কিন্তু এই যে ছবি মঞ্চে থাকলো না এবং এইটা নিয়ে যে পাল্টাপাল্টি একটা মানে হট্টগোল হলো একটা দারুণ উদ্যোগে, এটাকে কিভাবে দেখবেন? যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা এসে এই জন্য বুঝিয়ে শুনলাম। আচ্ছা, এখানে তারেক রহমানের ছবি থাকলে কি অশুদ্ধ হয়ে যেত কিন্তু প্রধানমন্ত্রী? হ্যাঁ, সেটা তো ঠিক আছে, ধরেন যে নাই, এই জন্য কি হট্টগোল করতে হবে? এই জন্য হট্টগোল, সেই কত সেন্টিমেন্টের ব্যাপার আছে তো। কেন থাকবে না? এই প্রশ্নের উত্তরটা দেন, থাকবে না কেন? তারেক রহমান তো একটা জিনিস করেছেন যে তার ওই মাথার উপরে তার শহীদ জিয়া রহমানের ছবিও নাই, ম্যাডাম খালেদার ছবিও নাই। এরকম মহৎ একজন ব্যক্তি, হ্যাঁ, ছবি থেকে বের হয়ে যাচ্ছে, সেখানে সেই প্র্যাকটিসটা না, সেখানে যেহেতু সরকারের মন্ত্রী করতেছে, সেই জায়গা তো অসম্মান করার তো কোনো যুক্তি নাই। থাকলে কি সমস্যা? তো মহান উদ্যোগের কারণে একটা ছোট বাচ্চার কারণেই উনি ব্রিজটা করে দিন, থাকতে সমস্যা হতো না, সেখানে না থাকার কারণে থাকলো না কেন? থাকলো না টাঙানো, এটা তো অপসংস্কৃতি, অসম্মান, অশ্রদ্ধাকে দেখানো, অশ্রদ্ধা দেখাতে কেন? প্রধানমন্ত্রীকে অশ্রদ্ধ করার তো আপনার কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে। মানে এটা পরিষ্কার বক্তব্য। এখানে আমি কিন্তু কোনোভাবেই এটাকে আমি মনে করি আজকে হাবিব ভাই যেটা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা শোনেন উনি অবশ্যই প্রোটেস্ট করবেন, কারণ এই ছবির রাজনীতিতে ওনারা বিশ্বাস করেন না। আমরা নতুন প্রজন্মকে এটাই দেখতেছি। কাজেই আমি মনে করি একজন মন্ত্রীকে একটা উন্নয়নের অংশগ্রহণ করার মঞ্চটা বানিয়েছেন পটুয়াখালী 2 আসনের যিনি জামাতের, এই এবং মঞ্চটা ওনার তত্ত্বাবধানে হয়েছে। উনি এখানে দাওয়াত করার ব্যাপারেও ভূমিকা রেখেছেন। কিন্তু স্থানীয়ভাবে বিএনপির নেতারা যদি আগেই বলতো তাহলে বিষয়টা হতে পারতো, বাট এটাকে তো মানে দলীয়ভাবে এটা দেখা হয় নাই। এটাকে জামাত ইসলামীকে আসলে প্রধানমন্ত্রীকে এড়িয়ে যেতে চায়। অবশ্যই, কেন এড়িয়ে যেতে চায়? মন্ত্রীর কাছে যে যদি প্রধানমন্ত্রী নিয়ে ওখানে যাওয়ার তো প্রশ্নই হতো না। প্রধানমন্ত্রী যদি আপনি ছাই না দিতেন, বৃষ্টি উদ্বোধন হতে পারতো। ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছেন, বিরতিতে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এড়িয়ে যাওয়ার তো কালচার হচ্ছে না। দুজনই ছিলেন অল্টারনেটিভ, একটা মাদ্রাসার মাঠে পরে জমায়েতটা করে সেখানেও যাইতে দেয় নাই না, ওখানে দুজন ছিলেন। কিন্তু এই যে সংস্কৃতি, আমাদের এই যে ছবির সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। না, ছবির সংস্কৃতি, ওনাদের যে আমিরে জামাত, ওনার ছবি কি টানায় না? হ্যাঁ, টানাই, তাহলে কিন্তু আমরা বাধ্যতামূলক করি না। জগৎ থেকে বাইরে এখন বাধ্যতামূলক নাই। এখন আপনি জামাতের প্রশ্ন, আচ্ছা আমি বলি, এখানে যদি জামাত ইসলামের একটা মিটিং হতো, তার ছবি কি সেখানে কি ব্যানারের জামাতের আমির জামাতের ছবি থাকতো না? এখন আপনার সরকারের প্রধানমন্ত্রী, আপনি সেই সরকারের এতে আপনি একজন, কিন্তু ছবির কারণে কি আপনি সেই কারণে দিবেন না কেন? একটা মিটিং ক্যান্সেল হতে মিটিং পারে, আপনি দিবেন না কেন? চেঞ্জ হতে পারে। না, প্রশ্নটা আসে রাষ্ট্রের প্রধানমন্ত্রী আসলে একটা পার্টি ইগনোর করবেন কেন? আমি মনে করি প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ছবির রাজনীতিতে বিশ্বাস করেন না। উনি করেন না, ভালো কথা। তাহলে আমি এটাকে পুঁজি করে ওনারা কারেকশন দিতে পারতেন যে আপনাদের এখানে ছবি থাকাটা সুন্দর হতো, তবে আপনারা এই ছবি দেওয়াটা উচিত ছিল, এটা বলতে পারেন। একটা হচ্ছে হাবিব ভাই বলেছেন এটা ইমোশনের প্রশ্ন, আর মান্নান ভাই বলছেন যে আসলে ছবির রাজনীতি থেকে বের হয়ে আসে, বের আসবে, ঠিক আছে, এবং প্রধানমন্ত্রীকে আপনি বাধ্য করবেন না। সেই কারণেই কি হয়েছে যে এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু মানে এবং উদ্বোধন হয়েছে, সবই হয়েছে। তো কিন্তু এখন যে এই যে বাংলাদেশটা পাল্টে যাচ্ছে, নতুন জায়গায় যাচ্ছে, নতুন রাজনীতি, আমাদের এইটা তো কথা হলো না। নতুন রাজনীতি, আমাদের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, নতুন রাজনীতি, তাকে স্বাগত জানাবো না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ডাকসুকে দাওয়াত দিবে না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসুকে দাওয়াত দিবে না? ইনভাইট করবেন। আপনি কার পাঠিয়েছেন সবাইকে? আপনি কি ডাকসুকে দাওয়াত দিয়েছেন? আপনি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসির যে প্রোগ্রামটা ছিল সমস্ত ভিসিকে নিয়ে, সেখানে তারা তো ছাত্র নেতৃবৃন্দকে দাওয়াত দেন নাই। যদি দাওয়াত দিত আর যদি তারা এটা রিজেক্ট করতো তাহলে উনি বলতে পারতেন। আচ্ছা, দাওয়াত যদি কর্তৃপক্ষ না দেয়, মানে এই প্রশ্নটা অবশ্যই এটা স্বাগতম জানালে, আপনার বাড়িতে গেলে, আপনি মানে আমার বাড়িতে গেলে আপনি কি করেন? সাইলেন্ট থাকাটাই তো সম্মতির লক্ষণ। সম্মত না। অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর আমরা আবার ফিরে আসছি, থাকুন আমাদের সাথেই।
ফিরে এলাম আমরা শেষ পার্ট আমাদের, যেখানে আমাদের আলোচনা। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে জামাতের সাংসদ এবং তার কনস্টিটিউয়েন্সি যেই জায়গায় সেই জায়গাতেই মাজারকে আক্রমণ করা হচ্ছে। তার মানে কি জামাতের রাজনীতি মাজারের যে সংস্কৃতি তার সর্বৈব বিরোধী, এবং আগামীতে সরকার গঠন করলে কি বাংলাদেশ থেকে সকল মাজার নিশ্চিহ্ন করে দেওয়া হবে? আমরা এই প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি ডক্টর আব্দুল মান্নানের কাছে। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, জামাতের অতীত রাজনীতি যেটা আছে, যেখানে জামাত ছিল, সমস্ত জায়গায় আপনি কোথাও এই জাতীয় মাজারে আক্রমণের কোনো ইতিহাস নেই, এবং আমরা এটা সমর্থন করি না, এটা আমরা কোনোভাবেই গ্রহণ করি না। যে বা যারা এর সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। বরঞ্চ জামাতের এমপিদেরকে মানে বিতর্কিত করার জন্য কুচক্রী মহল এই ঘটনাগুলো ঘটিয়ে জামাতের ইমেজকে কি করতে চাচ্ছে, তারা তো জামাতে করবে। অবশ্যই যদি ভিডিওতে যদি আক্রমণ করার এবং সেখানে ভাঙচুর যার ছবি থাকবে সে জামাতের কর্মী হলেও তাকেও শাস্তির মুখে আনতে হবে। কিন্তু জামাত এই জাতীয় কাউকে কি করে না, টলারেট করে না। এটা জামাতের স্ট্যান্ড। আইডিওলজিক্যালি কি জামাত মাজার বিরোধী? না, জামাত মাজার বিরোধী না, আমরা মাজার পূজা করি না, এটা মনে রাখতে হবে। কিন্তু কেউ যদি সেটা করে আমরা তাকে অ্যাডভাইস করতে পারি, কিন্তু তাকে আক্রমণ করতে পারি না, মাজার জ্বালিয়ে দিতে পারি না, পোড়াতে পারি না। এই মাজারগুলোতে অনেক জায়গায় মাদকের আখড়া আছে না, যারা করেছে এটা নিন্দনীয়, এটা গ্রহণযোগ্য না। জামাতকে বিতর্কিত করার জন্য মাজার পূজারী যারা আছেন বা মাজারের সাথে কানেক্টেড যারা আছেন তাদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এটা করেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আজকে শুধু মাজারেই কি হচ্ছে, আজকে চট্টগ্রামে তো গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে, ছাত্রছাত্রীদের উপরে পুলিশ আক্রমণ করছে। এখন এসে মানে মেয়র সাহেব এটাও বলছেন, এটা গ্রহণযোগ্য না। আপনার পজিশন পরিষ্কার যে জামাতের রাজনীতি কোনোভাবেই মাজার বিরোধী না, এবং মাজার পুরানো যে কোনো কিছুকে ভাঙচুর ধ্বংস এটা আমরা পছন্দ করি। এটা আসলে আমরা ন্যাশনাল টেলিভিশনে বারবার বলতে চাই, কারণ অন্যদেরও এটা বোঝা উচিত, অনেকের ভুল ধারণা আছে, এবং যারা দোষী তাদের বিচারের আওতায় আনতে হবে। হাবিব ভাইয়ের কাছে আসছে যে হাবিব ভাই, ধরেন এই আক্রমণগুলো যে হচ্ছে সেই জন্য যত দ্রুত ব্যবস্থা হওয়া উচিত, এটা তো একটা মববাজি, মানে এর তো দ্রুত ব্যবস্থা না হলে তো আমাদের আইন শৃঙ্খলা ফেরত আসবে না, আরো দ্রুত। যেমন কুষ্টিয়ার ক্ষেত্রে খুব স্লো হচ্ছে, তদন্ত করে ভিন্ন জিনিস পাওয়া গেলে তো এটা হলো যে ভিডিও ফুটেজ দেখে তড়িৎ এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। জামাত যেহেতু উনি বলছেন যে ওনারা এটার বিরুদ্ধে না, মাজারের বিরুদ্ধে না, কিন্তু ওনাদের বক্তব্যের মধ্যে কিন্তু আসে যে মাজারের কোনো না, আমরা তাদের পক্ষে না। ওইটা হয়তো কেউ ওইটাকেই ধরে নিয়ে অতিরঞ্জিত করতে চায় হয়তোবা। যেমন বিএনপির পক্ষ থেকে মাজার ভাঙা, মন্দির ভাঙা এগুলো টোটাল নিষেধ, এবং আমরা কোনো উৎসাহিত করি না। কিন্তু দিলান সাইদ সাহেবের বক্তব্য, আমি খুব ভক্ত ছিলাম একসময় তার ওয়াজের, কিন্তু উনিও যখন বলেন যে মন্দির এগুলি নিষেধ করছে না মন্দিরে যাওয়া, কিন্তু এবার জামাত ইসলামের অনেকেই দেখলাম নির্বাচনের আগে বা গত বছর থেকে যাখানে ওখানে গান কাছে ওগুলো ধ্বনি দিচ্ছে, গীতা পাঠ করতেছে। আমরা তাদের নিরাপত্তা ইস্যুতে গিয়েছি না, গীতা পাঠ কথা নিরাপত্তা হলো না, নাচানাচি কথা হলো না। হ্যাঁ, তো সেটাই। এখন সাইদি সাহেব যদি ওর দেখাতে, ওনার ছেলে গিয়েছে, উনি ওরা দেখাচ্ছেন যে ও মন্দিরে ওখানে যাওয়া হারাম, ওখানে করা ঠিক না, ওর প্রসাদ খাওয়া হারাম, কিন্তু গিয়ে ধুমছে প্রসাদকে পেট ভরে চলে আসে রেগুলার। এখন কথা হলো যে এই যে যেগুলো পীর সাহেবকে যেতেই হবে, পীর সাহেব না রাষ্ট্রের দায়িত্বে আসার আগেই না, উপজেলা চেয়ারম্যানও ছিলেন না, 5 তারিখের থেকে এটা না, উপজেলা চেয়ারম্যান পর থেকে আর কথার মধ্যে কথা বলে তো কিছু করতে পারি না। আমার উপর উনি আক্রমণ করলে আমি কি করবো? আমি একটা নিরীহ মানুষ, এমনি আমার ভোটটা চুরি মুড়ি করে হারায় দিচ্ছে। আপনাকে কি আক্রমণ? আমরা শেষ করব, শেষ করে আমি শেষ করি এই বলে আমরা দেশটাকে সামনে থেকে এগিয়ে নিতে চাই। আমরা কোনো মাজার ভাঙতে চাই না, কোনো মন্দির ভাঙতে চাই না, কোনো অশান্তি সৃষ্টি করতে, কোনো চুরি করতে চাই না, কোনো রকমের কারোর বশ্যতা স্বীকার করতে চাই না, কারোর কাছে মাথা নত করতে চাই না। আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং তার জন্য আমাদের যে এই যে মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যেভাবে দেশটাকে এগিয়ে নিতে যাচ্ছেন, সবাইকে সেখানে সহায়তা করা উচিত বলে আমি মনে করি। আর সবশেষ যেটা বলতে চাই যে ঘটনাটাকে কেন্দ্র করে বাফলে যে সৃষ্টি হয়েছে, এগুলি যেটা সৃষ্টি হবে ধরনের, আমি যেমন ধর 90-এর আন্দোলনের মধ্যে ছাত্রদল ডাকসু মিলে যেটা আপনি বলতেছেন অফিয়ারে একজন বক্তৃতা করতো, হয় আমান করবে, না মিলন করবে, না কখন একজন। আমি নারায়ণগঞ্জের প্রোগ্রামে আমানকে জোর করে ধরে নিয়ে গেলাম, যে 2 জন বক্তৃতা করলাম,
আমার কিন্তু শুনতে হচ্ছে আওয়ামী লীগের কাছে কথা। আমি যেদিন 0.26 তারিখে যেদিন ইয়ে করলাম, সর্বশেষ দিন যেদিন সভাপত্য করলাম আওয়ামী লীগ অফিসের সামনে, তখন অভিনেতাদের কারণে, নিরু তখন সরে গেছে, অভিদের কারণে করতে পারো না কোথাও, সেখানে 0 পয়েন্টে করলাম। সেখানে মিলন বক্তৃতা করলো ছাত্রদের পক্ষ থেকে, ডাক্তার পক্ষ থেকে খোকন বক্তৃতা করলো, আমান ছিল, যে কোনো কারণে হলো আমান বক্তৃতার কথা ছিল না, দুদিন হয়ে গেছে। তারপরে আন্দোলনের স্বার্থে সেদিন আমি আমার নিজেকে স্যাক্রিফাইস করেছি, আমি সভাপতি, আমি নিজেকে স্যাক্রিফাইস করেছি। আমাদের বক্তৃতা উঠছে, তখন হাততালি দিয়ে অনেকেই এই জানে যে তার একদিন গ্যাপ ছিল তার। তো আমি স্বার্থে, এখন দেশের স্বার্থে, আন্দোলনের স্বার্থে সফলতা আনতে গেলে যখন যেটা করার দরকার জনস্বার্থে সেটা করার দরকার। বিএনপি সেই কাজটাই করতেছে, সেই কাজটা করে যাচ্ছে। আমার মনে হয় যে এখানে সবাইকে সমর্থন দেওয়া উচিত। অবশ্যই আমরা ভালো কাজে সমর্থন দিই। ডাকসু নেতৃবৃন্দ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার অফিসে দেখা করেছেন, বাসায় দেখা করেছেন, তার সৌজন্যতা দেখিয়েছেন, বাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে এঙ্গেজ করার উদ্যোগ নেওয়ার দরকার ছিল। ঠিক আছে, একদমই পরিষ্কার যে একটা সহমর্মিতার রাজনীতি হবে, বাংলাদেশ একটি সুন্দর রাজনীতির দিকে আগাবে। আর এটা পরিষ্কার হলো একদম জাতীয় টেলিভিশনে যে জামাত ইসলামী বা এরা কেউই আসলে মাজারের ভাঙা বা এগুলো ধ্বংস করা মন্দিরের পক্ষে না, এই রাজনীতি না। আর একই সাথে যারা বক্তব্য দেন, মেঠো বক্তৃতা দেন এবং গ্রামগঞ্জে যারা নানা ধরনের মাহফিল করেন, সেখানে মাজার বা অন্য কোনো মতের বিপক্ষে কোনো ঘৃণার বক্তব্য দিবেন না, যা এটাকে উৎসাহিত করে। এই পক্ষে হাবিব ভাই ও মান্নান ভাই দুইজনই সহমত পোষণ করেছেন। তো আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং দেখতে থাকার জন্য। চলমান আগামীকাল আবারও দেখা হবে।